আজকের ব্লগটা শুরু করছি খুব মজাদার একটি খাবার দিয়ে। তো এই দইটা যে দেখতে পাচ্ছেন, এই দইটা কিন্তু এনেছি অনলাইনে অর্ডার করে, একদম বগুড়া থেকে এসছে। জানি না সত্য কিনা, কিন্তু একটা পেজ থেকে নিয়েছি। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু দারুণ লেগেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ব্লগটিতে শেয়ার করব কিছু কিছু রান্নার রেসিপি। আর যেহেতু দৈনন্দিন কাজগুলো এখন পর্যন্ত শেয়ার করছি না, আশা করছি পরবর্তীতে শেয়ার করতে পারবো, আপনারা যদি পছন্দ করেন। তো কথা না বাড়িয়ে আমার ভিডিওটা শুরু করছি। আমার হাতে যে দইটা দেখতে পাচ্ছেন, এটা একদম অনলাইন থেকে অর্ডার করেছিলাম, বগুড়ার দই। বলেছে অথেন্টিক দই, এখন জানি না সত্য কিনা। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ ছিল। বগুড়ার না হলেও আসলে সমস্যা নেই, কিন্তু ওনারা বগুড়ার বলে বিক্রি করেছেন। এবং আমি অনলাইনে যেহেতু প্রথমবারের মতো দই নিয়েছি, তো চেষ্টা করেছি যে একটু ছোট সাইজেরই নেওয়ার জন্য। আর বগুড়ার দইগুলো নাকি 700 গ্রামের উপরে নাকি হয় না। তো যাই হোক, আমি এটা নিয়েছিলাম, খেতে কিন্তু অসাধারণ ছিল। আর সাথে নিয়েছিলাম টাঙ্গাইলের চমচম। তো যেহেতু মিষ্টিটা যদি বাসি হয় সেই চিন্তা করে আমি না খুবই অল্প পরিমাণে নিয়েছি, একদম 3টা নিয়েছি। আমি বলেছি যে অল্প কোয়ান্টিটিতে দেওয়া যাবে, তখন উনি বললেন যে হ্যাঁ দেওয়া যাবে, আপনি একটা নিতে চাইলে একটাও দেওয়া যাবে। তো যাই হোক, বাসায় যেহেতু মেম্বার কম, তাই আমি 3টা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, আর যদি বাসায় বসে থেকে বগুড়ার দই, তারপর হচ্ছে টাঙ্গাইলের চমচম, তারপর মুক্তাগাছার মন্ডা, এগুলো যদি খাওয়া যায় তাহলে খারাপ কি বলেন? তো যাই হোক, কথা না বাড়িয়ে আমার কিছু রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কাঁকরোলের বড়া ভাজবো। তো বড়াটা যেহেতু মানে এটা একদম যে বেগুনের ভাজি হয় না, আমরা বেগুনের যে বড়াটা তৈরি করি সেভাবেই হবে। এটা কিন্তু খেতে অসাধারণ লেগেছিল। কিন্তু এখন পর্যন্ত কাঁকরোলটা মানে তেমন শক্ত হয়ে যায়নি, বীজটা একদম পাতলা ছিল, বীজগুলোকে মানে মুখে দিলে যে মিলিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। তো কচি সাইজের হলে না কাঁকরোলের বড়াটা করলে খেতে ভালো লাগে। চাইলে কিন্তু এখন সিজন আছে, আপনারা চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন। যারা কখনো না খেয়েছেন একবার হলে ট্রাই করে দেখতে পারেন, দারুণ কিন্তু লাগে। তো এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করছি। আর কি কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করছি সেটা হচ্ছে পেঁয়াজ বাটা, সামান্য রসুন বাটা, মরিচ, হলুদ, ধনিয়া আর জিরা গুঁড়া। যেহেতু এটা বড়াটা হচ্ছে একদমই না আপনারা যেভাবে বেগুন ভাজি করেন সেই রকমই হবে মশলাটা, তো সেই মশলাটা আমি ব্যবহার করেছি। আর লবণ তো অবশ্যই টেস্টের জন্য ব্যবহার করতেই হবে, ঢেকে দিয়ে ভাজি করছি। আর যেহেতু কাঁকরোলটার মাঝে একটু একটু বীজ আছে, তো তাই আমি এটা আমার বাচ্চাকে দিব না, সেই জন্য আমি এখানে আলু স্লাইস করে দিয়েছি ওর জন্য, যাতে ও খেতে পারে। ঢেকে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। তাহলে দেখা যাবে কি যে আপনার কাঁকরোলটাও সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও কিন্তু সুন্দরভাবে হবে। খুব বেশি সময় কিন্তু লাগে না, চাইলে কিন্তু আপনারা এভাবে কাঁকরোলের বড়া তৈরি করে নিতে পারেন। আমার বড়াটা কিন্তু অলমোস্ট ডান, এবার নামিয়ে নেবার পালা। আর এটা দিয়ে ভাত খেতে পারবেন কিন্তু 1 প্লেট অনায়াসেই, কারণ এই বড়াটা না খেতে অসাধারণ লাগে, গরম ভাতের সাথে সার্ভ করলে জমেই যায়। আর হচ্ছে আমি যেহেতু এখন একটু ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তাই মোটামুটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। টুকিটাকি যা রান্না হয় সব কিছু যদি একদিনে না শেয়ার করতে পারি, পরবর্তী দিনেও শেয়ার করার চেষ্টা করব। সব কিছু ক্লিপ অল্প অল্প করে নিয়ে রাখবো আর কি। তো এখানে আমি একটা পাত্র বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। আমি এখানে রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাগুলো ব্যবহার করব। আর পুঁই শাক দিয়ে আপনারা কে কে চিংড়ি মাছ দিয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আর যারা মনে করেন মাছের মাথা দিয়ে খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই সিস্টেমেই রান্না করতে পারেন, শুধু মাছের মাথাটা এই জায়গায় ব্যবহার করবেন চিংড়ি মাছের জায়গায়। আর চিংড়ি মাছটা যেহেতু আমি খোসাটা ছাড়িয়ে তারপর হচ্ছে রান্না করছি, তাই হচ্ছে প্রথমে কষাবো না, প্রথমে শাকটা দিয়ে তারপর মানে চিংড়ি মাছটা দিব। এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লবণ তো অবশ্যই দিতে হবে স্বাদ মতো, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর কিন্তু কিছুই না। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে দেখা যাবে কি যে আপনার মশলাটা যত বেশি কষাবেন তত বেশি খেতে টেস্ট বাড়বে। আমি সবসময় চেষ্টা করি কি যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করতে, একটু সময় লাগলেও এই কাজটা করাটা খুবই জরুরি। আপনার খাবারের যদি টেস্ট ভালো আনতে চান তাহলে অবশ্যই মশলাটা ভালোভাবে কষাবেন। ভালোভাবে না কষালে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, সেগুলো আসলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমার 2বার মশলা কষানো হয়েছে। এখানে আমি ডাটা সহ পুঁই শাকটা ব্যবহার করছি। যেহেতু আমি চিংড়ি মাছটার খোসা ছাড়িয়ে নিয়েছি, তাই আগে ব্যবহার করব না।
আর হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে যদি আগে ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক বেশি সময় রান্না করার ফলে চিংড়ি মাছটা রাবারি হয়ে যায়, খেতে ভালো লাগে না, তখন আর না নরম থাকে না। আপনি চাপ দিলে, হাত দিয়ে চাপ দিলে যেন গলে না যায়, এরকম অবস্থা যদি না থাকে তাহলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না। যদি টেনে টেনে খেতে হয়, কামড় দিলে না প্লাস্টিক প্লাস্টিক হয়ে যায় বেশিক্ষণ রান্না করলে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর যদি চিংড়ির খোসাটা সহ ব্যবহার করেন, যেহেতু এটা গলদা চিংড়ি, তাই হচ্ছে একটু আগে কষিয়ে নেবেন, ভালোভাবে কষিয়ে তারপর শাকটা দিবেন। আমি যেহেতু ব্যবহার করিনি আগে, তাই পরবর্তীতে ব্যবহার করেছি শাকটা একটু নেতিয়ে আসার পর। শাকটা কিছুক্ষণ রান্না করার পর হচ্ছে চিংড়িটা ব্যবহার করেছি। আর চিংড়িটা আগে দিলে না কালারটা সুন্দর আসে। যদি চান আপনারা চিংড়িটা হালকা একটু ভেজে তারপর ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। কিন্তু খাওয়াতে কোনো কিন্তু টেস্টের হেরফের হয় না। তো কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি একটু টেস্ট অনুযায়ী, খেতে কিন্তু অসাধারণ লাগে কাঁচামরিচ দিলে, শাক বলেন আর যাই বলেন। তো আমার এখানে কিন্তু পুঁই শাকটা রেডি হয়ে গিয়েছে। এই তরকারিটা কিন্তু অনেক দারুণ লাগে খেতে। আর মাছের মাথা দিয়েও কিন্তু চাইলে করতে পারেন। অনেকে পাঙাশ মাছ খান না, কিন্তু পাঙাশ মাছের মাথা দিয়ে না এটা রান্না করলে না অসাধারণ হয়। চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর হচ্ছে ম্যাক্সিমাম বড় মাছের যে মাথাগুলো থাকে, যেগুলো হচ্ছে আমরা নর্মালি মুড়িঘণ্ট তৈরি করে খাই, সেগুলো দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, দারুণ হয়। তো অনেকগুলো টিপসই কিন্তু দিয়ে দিলাম, চাইলে কিন্তু এভাবে তৈরি করে দেখতে পারেন পুঁই শাক দিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আর ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।